নোটিশ পাঠানো হলো কার্যত হয়রানি করবার জন্য। বহু এই জামালপুরের ভোটার সহ সমস্ত বিধানসভাতেই 294টা বিধানসভা আমাদের পশ্চিমবাংলার সব বিধানসভাতেই এরকম ঘটনা ঘটল। মানুষ নিজের কাজ কর্ম অসুস্থতা সব কিছু ফেলে সকাল থেকে এসে বিডিও অফিসে লাইন দিয়ে বসে রইলেন। সকালবেলা এসে সন্ধ্যের সময় হয়তো কেউ কেউ সুযোগ পেলেন ভেতরে ঢোকার। পঞ্চায়েতের ধরে ধরে ঘর, তার ধরে ধরে বড় বড় লাইন, বহু কাজকর্ম নষ্ট করে বহু সমস্যার মধ্যে মানুষকে সারা দিন হয়রানি করা হলো। তারপরে যে ফেব্রুয়ারি মাসে 28 তারিখ ভোটার তালিকা প্রকাশিত হলো, সেই ভোটার তালিকায় দেখলাম কোনো ভোটারের নামের পাশে লেখা আছে তখনই ডিলিটেড, মানে বাদ গেছে তার নাম। আবার কোনো ভোটারের নামের পাশে লেখা আছে আন্ডার অ্যাডজুডিকেশন। আমরাও এসব শব্দের সঙ্গে পরিচিত নই। বললো বিচারাধীন। তাহলে যদি বিচারাধীন থাকে তাহলে সেই ভোটারদের বিভিন্ন ডকুমেন্ট দেখতেছে, লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে তাদেরকে হয়রানি কেন করা হলো ভোটারদেরকে? দীর্ঘদিন যাবৎ সেই পরিবারের মানুষজন ভোট দিয়ে আসছেন। এর আগেও 2, 3, 4টে নির্বাচনে ভোট দিয়েছেন। কারুর 2002-এর তালিকায় ভোটার তালিকায় নাম ছিল। তার মানে তার পরবর্তী সময়ে যা যা পশ্চিমবাংলায় নির্বাচন হয়েছে সেই নির্বাচনে অবধি তারা ভোট দিয়েছেন। তাহলে এখন যদি এই বৈধ ভোটারদেরকে অবৈধ বানানো হয়, তাহলে এর আগের যে নির্বাচনগুলোতে তারা ভোট দিয়ে সরকার নির্বাচন করেছেন, 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে এখানে যে পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতিরা সব বসে আছে, তাহলে এরাও তো অবৈধ, এরাও তো বৈধ নয়। তাহলে ভোটাররা যদি অবৈধ হয় তাহলে জনপ্রতিনিধিরা কিভাবে বৈধ থাকে? এটা তো সব থেকে বড় প্রশ্ন। আসলে পশ্চিমবাংলার মানুষকে হয়রানি করো। আমি একটা পুরনো উদাহরণের কথা কমরেডদের কাছে, মানুষজনের কাছে, যারা এসছেন সকলের কাছে আমি বলতে চাই। 2002 সাল, এর আগে এসআইআর হয়েছিল পশ্চিমবাংলায়, 24 বছর আগে। আমার যা বয়স, আমার তখন ভোট দেওয়ার বয়স হয়নি, তারপরে হয়েছে। এরকম এখানে অনেকে আছেন যারা 2002 সালে ভোট দিয়েছেন, আবার অনেকে আছেন পরে নাম উঠেছে। 2002 সালে লাস্ট এসআইআর হয়েছিল পশ্চিমবাংলায়। যখন 2002 সালে এসআইআর হচ্ছে, তখন সারা দেশের ক্ষমতায় ছিল বিজেপি, কেন্দ্রের সরকারে ছিল। দেশের প্রধানমন্ত্রীর নাম ছিল অটল বিহারী বাজপেয়ী, আর পশ্চিমবাংলায় ছিল বামফ্রন্ট সরকার, লাল ঝান্ডার সরকার, যার মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। 2002 সালে এসআইআর হয়েছিল। পশ্চিমবাংলার জনগণ এত অস্থিরতা, এত অনিশ্চয়তা, এত ভাবনা চিন্তা কারুর মধ্যে ছিলই না। পশ্চিমবাংলায় বামপন্থীদের সরকার ভোটারদের রক্ষা করেছিল। বিজেপি যে এসআইআর করেছিল তার নাম করে 2002 সালে, তার থেকে ইলেকশন কমিশনের যে এসআইআর করেছিল 2002 সালে, তার থেকে কোনো পশ্চিমবাংলার মানুষের নাম অবৈধভাবে বাদ যায়নি। কারণ পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রীর নাম ছিল বুদ্ধদেব ভট্টাচার্য, পশ্চিমবাংলার সরকারটা ছিল বামফ্রন্ট সরকার। আর আজকে 24 বছর পর যখন এসআইআর হচ্ছে, তখনও কেন্দ্রে বিজেপির সরকার, প্রধানমন্ত্রীটা পাল্টেছেন, নাম মোদি, আর পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। মুখে বলেন আমি প্রান্তিক মানুষকে ভালোবাসি, মুখে বলেন সংখ্যালঘু মানুষকে ভালোবাসি, আর এই ভোটার তালিকা থেকে এসআইআর করলো বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার, আর পশ্চিমবাংলার অর্ধেকের বেশি ভোটারকে রক্ষা করতে পারল না মমতা ব্যানার্জি। এইটা তার সবথেকে বড় উদাহরণ। তাহলে এত ভোটার যে অনিশ্চয়তার মধ্যে রইলেন, তারা পশ্চিমবাংলার ভোটার নন, তারা পশ্চিমবাংলার জনগণ নন। এই অস্থিরতা অনিশ্চয়তা পরিকল্পনা মাফিক তৈরি করা হচ্ছে। আজকে গোটা রাজ্যের মাটিতে কি বলেছিল রাজ্যের মুখ্যমন্ত্রী? বলেছিল যে ওয়াকফের সম্পত্তি, ওয়াকফ সংশোধনী আইন বিজেপি এনেছে, আমি পশ্চিমবাংলায় করতে দেবো না। আজকে ডিএমদের অর্ডার দিয়ে দিল ওয়াকফের সম্পত্তি নিয়ে।
কার যত ওয়াকফের সম্পত্তি পর্যন্ত তৃণমূল লুট করতে চায়। বুদ্ধদেব ভট্টাচার্যর আমলের ওবিসি এ সার্টিফিকেট দেওয়া হয়েছিল সংখ্যালঘু পরিবারদের, ছাত্রছাত্রীরা ছেলেমেয়েরা ওবিসি এ সার্টিফিকেট পেয়েছিল। আজকে ওবিসি এ সার্টিফিকেট পর্যন্ত অবৈধ ঘোষণা করার জায়গায় দাঁড়িয়ে আছে রাজ্যের সরকার। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।